আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু ধাতব লবণ বা খনিজ উপাদান। আমাদের 6টি খাদ্য উপাদানের মধ্যে একটি অন্যতম খাদ্য উপাদান হচ্ছে এই খনিজ উপাদান বা ধাতব লবণ। আমাদের দেহ গঠনের প্রায় 96% হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন এই জৈব পদার্থগুলো দ্বারা গঠিত। আর বাকি 4% হচ্ছে এই অজৈব পদার্থ বা খনিজ উপাদান দ্বারা গঠিত। যদিও আমাদের দেহ গঠনে খনিজ লবণের পরিমাণ কম, তারপরেও আমাদের দেহে এই গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য ভূমিকা বা কাজ রয়েছে। এই খনিজ উপাদানগুলোর মূল কাজ হচ্ছে আমাদের দেহ গঠন করা এবং দেহের আভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণ করা। তো এই খনিজ উপাদান আমাদের দেহের আমাদের খাবারের যে খাবার পোড়ালে যে ছাই, সাদা বর্ণের যে ছাই অবশিষ্ট থাকে, সেটাই হচ্ছে ধাতব লবণ বা খনিজ পদার্থ। এই খনিজ পদার্থগুলো অনেক খনিজ পদার্থ রয়েছে আমাদের দেহে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার মধ্যে কতগুলো হচ্ছে আবশ্যকীয়। এগুলো যেমন এই যে আমাদের ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এদের প্রধান মৌল বা ম্যাক্রো মিনারেলসও বলে। আর কতগুলো আছে অল্প পরিমাণে এবং কিন্তু দেহের জন্য অত্যাবশ্যকীয়, এগুলোকে বলা হয় ট্রেস মিনারেলস বা ট্রেস এলিমেন্টস। সেগুলো হচ্ছে আমাদের, আমি একটু দাগিয়ে রেখেছি তোমাদের বোঝানোর জন্য, সেগুলো হচ্ছে আমাদের লৌহ, আয়োডিন, জিঙ্ক এবং কপার। তো আমরা এখানে আগে লিখে রেখেছি আমাদের এই ইম্পর্টেন্ট যে খনিজ উপাদানগুলো আছে, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার এবং পটাশিয়াম। এগুলো আমরা আজকে ডিটেলস পড়ব যে এগুলোর কাজ কি, এগুলোর সোর্স কি, এবং এদের যদি আমাদের দেহে যদি এগুলোর অভাব হয় বা ডেফিসিয়েন্সি হয়, তখন আমাদের কি ধরনের উপসর্গ বা লক্ষণ দেখা দেয়। তো আমরা প্রথমেই শুরু করছি ক্যালসিয়াম দিয়ে। তো আমরা শুরু করছি ক্যালসিয়াম। ক্যালসিয়াম শব্দটি গ্রিক শব্দ ক্যালেক্স থেকে এসছে। ক্যালেক্স মানে হচ্ছে সাদা বর্ণ। হ্যাঁ, এই ক্যালসিয়ামটা দেখতে চকের মতো সাদা বর্ণের। এই ক্যালসিয়ামটা আমাদের দেহে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। আমরা প্রথমে দেখিনি এই ক্যালসিয়ামের কাজগুলো কি। আমাদের দেহে ক্যালসিয়ামের প্রধান কাজই হচ্ছে অস্থি এবং দাঁতের গঠনে সাহায্য করা, এবং প্লাজমার যে ক্যালসিয়াম, সেই প্লাজমার রসে যে ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়ামটা আমাদের রক্ত জমাট বাঁধার কাজে সাহায্য করে। এছাড়া আমাদের স্নায়ু এবং পেশির উত্তেজনা নিয়ন্ত্রণ করে থাকে এই ক্যালসিয়াম। আমাদের ক্যালসিয়াম হৃৎপিণ্ডের সংকুচন ও প্রসারণে সাহায্য করে এবং মাতৃদুগ্ধ ক্ষরণে সহায়তা করে এই ক্যালসিয়াম। তো এই ক্যালসিয়ামের যদি অভাব হয় তাহলে কি হয়? ক্যালসিয়ামের অভাবে টিটানি বা খিঁচুনি নামে এক ধরনের রোগ হয়, মানে খিঁচুনি হয়। শরীরে যদি ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে টিটানি বা খিঁচুনি হয়। আর শিশুদের হয়ে থাকে রিকেট নামক রোগ, আর বড়দের অস্ট্রিওম্যালিসিয়া। সাধারণত এই ক্যালসিয়ামটা শোষণে ভিটামিন ডি এর প্রয়োজন হয়। যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা দেয় শরীরে, তাহলে এই ক্যালসিয়ামেরও স্বল্পতা বা ডেফিসিয়েন্সি বডিতে দেখা দেয়। তো এই ক্যালসিয়ামের অভাব হলে যে টিটানি বা খিঁচুনি, একলামশিয়া এবং শিশুদের রিকেট রোগ আমরা গত ক্লাসে ভিটামিন ডি এর ক্লাসেও পড়েছিলাম। এই রিকেট রোগটা হলে শিশুদের হাড় এবং দাঁতের গঠন ঠিক মতো হয় না, মাথা খুলে বড় হয়ে যায়, কপাল প্রলম্বিত হয়ে যায় এবং তাদের হাতের কবজি, পায়ের গোড়ালি, হাঁটুর যে জয়েন্ট গুলো আছে এগুলো ফুলে যায় এবং ব্যথা হয়। বুকের হাড়গুলো একটার ভিতর আরেকটা, পাঁজর যেগুলো আছে এটা একটার ভিতর আরেকটা ঢুকে যায় এবং অনেক সময় ফুসফুসেরও নানা ধরনের সমস্যা দেখা দেয়। এছাড়া এই রিকেট যদি হয়ে থাকে তাহলে বাচ্চাদের যে বড় হাড়গুলো আছে, যেমন পায়ের হাড়গুলো, এগুলো অনেকটা ধনুকের মতো বেঁকে যায়। আর এছাড়াও শিশুদের মানে মাংসপেশি শিথিলতা দেখা যাওয়ার কারণে তাদের মধ্যে মানে খাবারের প্রতি অনীহা আসে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের মধ্যে অস্থিরতা কাজ করে। আর বড়দের যে অস্ট্রিওম্যালিসিয়া, এই বড়দের অস্ট্রিওম্যালিসিয়া হলো তাদের যে হাড়, এই হাড়ের ঘনত্ব কমে যায়, হাড়ের ডেন্সিটি কমে যায়, হাড়ের ঝাঁঝরা ভঙ্গুর হয়ে পড়ে এবং ভেঙে গেলে সহজে এই হাড় আর জোড়া নিতে চায় না। তো এই ক্যালসিয়ামের সোর্স গুলা কি? অর্থাৎ ক্যালসিয়াম
আমরা কোথা থেকে পাবো? ক্যালসিয়ামের সবচেয়ে ভালো সোর্স হচ্ছে দুধ এবং দুগ্ধজাত খাবার। দুগ্ধজাত যত রকমের খাবার আছে সবকিছুতেই ক্যালসিয়াম ভালো পরিমাণে পাওয়া যায়। আর এছাড়া আমাদের ছোট মাছ, কাঁটা সহ যে সমস্ত ছোট মাছ খাওয়া যায় সেই সমস্ত মাছেও ক্যালসিয়ামের পরিমাণ যথেষ্ট। এছাড়া সবুজ বর্ণের শাকসবজি, শাকের মধ্যে কলমি শাক, পুঁই শাক, সর্ষের শাক, মেথি শাক, এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। আর সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, কাঁকরোল, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর এছাড়া ডালে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। আর ডিমের কুসুম, আখের গুড়, এগুলোতেও ক্যালসিয়ামের আধিক্য রয়েছে। তো এটা হলো আমাদের মোটামুটি ক্যালসিয়াম। এখন আমরা পড়ব ফসফরাস। এখন পড়ছি আমরা ফসফরাস। ক্যালসিয়ামের পরেই দেহ গঠনে ফসফরাসের ভূমিকা। তো এই ফসফরাসটা মূলত একা কোনো কাজ করতে পারে না, এটা ক্যালসিয়ামের সঙ্গে যুগপৎ কাজ করে থাকে। তো আমাদের দেহে এই ফসফরাস কি কাজ করে থাকে? আমাদের দেহের মূল কাজই হচ্ছে, যেহেতু ক্যালসিয়ামের মূল কাজ দেহ গঠন এবং দাঁত এবং হাড়ের গঠন, সুতরাং ফসফরাসের কাজও হচ্ছে হাড়ের গঠন এবং আমাদের দাঁতের গঠন, দাঁত এবং হাড়ের গঠন। এরপরে প্রোটিন সিনথেসিস বা প্রোটিন সংশ্লেষণ, শক্তি সঞ্চয় এবং শক্তি ব্যয়, অর্থাৎ আমাদের বডিতে এনার্জি সিনথেসিস এবং এনার্জি স্টোরেজ, অর্থাৎ গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোলাইসিস, এই সব কিছুতেই এই ফসফরাসের প্রয়োজন হয়। এই ফসফরাসটা এনজাইমকে সাহায্য করে থাকে এবং আমাদের যে মাইটোকন্ড্রিয়া, কোষ ঝিল্লি এবং নিউক্লিয় প্রোটিন, এগুলির গঠনে সাহায্য করে। এগুলোর গঠনে এই ফসফরাসের প্রয়োজন হয়। এছাড়া আমাদের কোষ ঝিল্লির উপাদান হিসাবে পানি এবং অন্যান্য যে উপাদান আছে, খাদ্য উপাদান আছে, এগুলোর ব্যালেন্স রক্ষা করে, অর্থাৎ ইলেকট্রোলাইট ব্যালেন্স সহ আমাদের ওয়াটার ব্যালেন্সটাও রক্ষা করে এই ফসফরাস। আর এই ফসফরাসের উৎসগুলো কি? ফসফরাসের প্রধান উৎসই হচ্ছে প্রোটিন সমৃদ্ধ যেসব খাবারগুলো আছে সেগুলোতেই ফসফরাস পাওয়া যায়। তো আমাদের প্রোটিন সমৃদ্ধ খাদ্য যেগুলো আছে, মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, বাদাম, সিমের বিচি, এগুলাতেই প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায়। আর ফসফরাসের অভাব হলে কি হয়? আমাদের দেহে যদি ফসফরাসের ডেফিসিয়েন্সি হয়, মূলত ভিটামিন ডি এই ফসফরাস মানে ক্যালসিয়াম এবং ফসফরাস উভয়কেই শোষিত হতে সাহায্য করে। তো যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা যায়, ক্যালসিয়াম যদি ঠিকমতো শোষিত হতে না পারে, তাহলে ফসফরাসও ঠিকমতো শোষিত হতে পারে না। আর প্রথমেই বলেছি, ক্যালসিয়াম এবং ফসফরাস যুগপৎ কাজ করে, অর্থাৎ একই সাথে কাজ করে, একটিকে ছাড়া আরেকটি কাজ সংগঠিত হয় না। সেজন্য ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে দেহে যে উপসর্গ এবং রোগগুলো দেখা দেয়, মূলত ফসফরাসের ডেফিসিয়েন্সিতেও সেই একই উপসর্গ এবং লক্ষণগুলো দেখা দেয়। এখন আমরা চলে যাব লৌহেতে, লৌহ বা আয়রন। এখন আমরা পড়ব লৌহ বা আয়রন। আমাদের দেহে ক্যালসিয়াম এবং ফসফরাসের চাহিদা বেশি হলেও এই লৌহ বা আয়রনের প্রয়োজনীয়তা খুব কম। প্রয়োজনীয়তা কম হলেও দেহের ভূমিকা কিন্তু অনেক বেশি এবং গুরুত্বপূর্ণ। এই লৌহ আমাদের প্রধান যে কাজটি করে সেটা হচ্ছে আমাদের রক্তে যে লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকা গঠন করে এবং হিমোগ্লোবিন গঠন। হিমোগ্লোবিনটাই তো লোহিত রক্তকণিকার একটি উপাদান। হিমোগ্লোবিন গঠন বা সিনথেসিস করে এই আয়রন বা লৌহ। এই আয়রন বা লৌহ দ্বারা যে হিমোগ্লোবিন গঠিত হয়, সেই হিমোগ্লোবিন আমাদের নিঃশ্বাসের মাধ্যমে আমরা যে অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেন দেহের কোষে কোষে নিয়ে যায় এবং আবার এই হিমোগ্লোবিন রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহের বিভিন্ন কোষ থেকে আবার কার্বন ডাই অক্সাইড এই ফুসফুসের মাধ্যমে আমাদের দেহ থেকে বের করে দেয়। এবং জীবিত প্রাণী কোষের শ্বসনের জন্য, আমাদের জীবিত প্রাণী কোষের যে শ্বসন যেটা হয়, এই শ্বসনের জন্য এই লৌহ বা আয়রনটা হচ্ছে অপরিহার্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অল্প কিছু পরিমাণে লৌহ কখনো কখনো কোনো এনজাইম গঠনে সাহায্য করে থাকে। এখন এই লৌহের যদি অভাব হয় আমাদের দেহে, তাহলে কি হয়?
লোহের অভাব হলে লোহের প্রথম বা প্রধান কাজ হিসেবে আমরা দেখেছি যে লোহের প্রথম বা প্রধান কাজ হচ্ছে দেহে হিমোগ্লোবিন সিনথেসিস করা, অর্থাৎ লোহিত রক্তকণিকা গঠন করা। এখন যদি তার অভাব হয় তাহলে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন সিনথেসিস হতে পারে না। না হওয়ার কারণে এর অভাবে যে রোগ দেখা দেয় সেটি হচ্ছে এনিমিয়া বা রক্তাল্পতা হয়ে থাকে। এই এনিমিয়া বা রক্তাল্পতা হলে যে লক্ষণগুলো দেখা দেয় সেই লক্ষণগুলাই তখন প্রকট হয়ে ওঠে। সেগুলো কি, যেমন দেহ ফ্যাকাশে হয়ে যাওয়া, জিহ্বা, চোখ, চুল এবং যে স্কিন, দেহের যে ত্বক, এগুলো ফ্যাকাশে এবং বিবর্ণ হয়ে যায়। এগুলাতে রক্ত কমে যায়, অর্থাৎ লাল, যখন ডক্টররা দেখে যে ফ্যাকাশে হয়ে গেছে জিভ, চোখের এই যে এরকম করলে চোখের যে নিচের লাল অংশ, এগুলো তো তখনই আমরা বুঝি যে আমাদের এনিমিয়া হয়েছে। এনিমিয়া হলে এটা হয় যেহেতু লোহের বিশোষণটাও কমে যায়, ব্যাহত হয়, শারীরিক দুর্বলতা আসে, খাবারে অরুচি আসে এবং পালপিটেশন অর্থাৎ হৃৎপিণ্ড দ্রুত সঞ্চালিত হতে থাকে। এবং এই অবস্থা হলে যদি লোহের পরিমাণ বা ডেফিসিয়েন্সি অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু এই হৃৎপিণ্ডের সঞ্চালনটা খুব দ্রুত হয়ে মানুষ মারাও যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই লোহের অভাব হলে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কমে যায়। কারণ আমরা দেখতে পাচ্ছি এই লোহের অভাব হলে কি হয়, আমাদের হিমোগ্লোবিন সিনথেসিস হয় না। হিমোগ্লোবিন সিনথেসিস না হলে আমরা যে অক্সিজেনটা নেই বাতাস থেকে, এই অক্সিজেনটা কিন্তু সমস্ত দেহে কোষে 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 ছড়িয়ে পড়ে এবং অক্সিজেনটা ছড়িয়ে পড়ার পর আবার ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেটাকে আবার নিঃশ্বাসের মাধ্যমে আমরা দেহ থেকে বের করে দিচ্ছি। এইভাবে সেই গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে, এই কাজগুলো তখন ব্যাহত হয়। এখন আমরা এই লৌহ বা আয়রন কোথা থেকে পাই, এটার সোর্স কি? লৌহ বা আয়রন হচ্ছে যেমন কলিজা, কচু, মাছ, মাংস, কচু শাক, এগুলোতে প্রচুর পরিমাণে লৌহ আছে। তো আমাদেরকে এই লৌহ জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে পর্যাপ্ত পরিমাণে, এবং গর্ভবতী মা অর্থাৎ প্রেগনেন্ট মাদার, ল্যাকটেটিং মাদার, এদের খাবারের জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে লৌহ বা আয়রন জাতীয় খাদ্য থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এইগুলো আমাদের মোটামুটি আয়রন বা লৌহ। এরপরে আমরা চলে যাচ্ছি আয়োডিনে। আর একটি কথা বলা হয়নি, এই লৌহটা কিন্তু ট্রেস এলিমেন্ট অর্থাৎ লেশ মৌল। এটা আমাদের দেহে প্রয়োজন হয় খুব অল্প পরিমাণে, অর্থাৎ এর রিকোয়ারমেন্টসটা খুব অল্প, বাট এর অভাব হলে দেহের যে লক্ষণ বা দেহে যে সমস্যাগুলো দেখা দেয় বা উপসর্গগুলো দেখা দেয় সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা পড়ব আয়োডিন। আয়োডিন হচ্ছে খনিজ উপাদানের মধ্যে অন্যতম। এই আয়োডিন আমাদের দেহে এর চাহিদা খুব অল্প পরিমাণে হলেও এর অভাবজনিত যে প্রতিক্রিয়া সেটা কিন্তু প্রকট। আয়োডিন এর প্রধান কাজই হচ্ছে আমাদের গলার নিচে যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডে থাইরক্সিন হরমোন তৈরিতে সাহায্য করে আয়োডিন। আয়োডিন যে থাইরক্সিন হরমোন তৈরি করে, এই থাইরক্সিন হরমোনটা আমাদের মেটাবলিজমের মাধ্যমে আমাদের যে তাপশক্তি উৎপাদন, সেই তাপশক্তি উৎপাদনের কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে এবং ভ্রূণের মস্তিষ্কের বৃদ্ধি এবং পরিণতিতে এই থাইরয়েড হরমোন যেটা থাইরক্সিন, সেটা খুবই প্রয়োজন। এই আয়োডিনের অভাব যদি আমাদের দেহে হয় তাহলে কি কি হয়? থাইরয়েডের অভাব হলে সবচেয়ে বড় কথা হচ্ছে, আয়োডিনের অভাব হলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের গলার নিচে ল্যারিংসের দুপাশে যে গ্ল্যান্ড আছে আর থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ডে থাইরক্সিন নামক হরমোনটা তখন আর তৈরি হয় না। থাইরক্সিন হরমোন তৈরি না হলে রক্তে আয়োডিনের পরিমাণ বেড়ে যায়, আয়োডিনের পরিমাণ কমে যায়। তো এই অবস্থায় গলগণ্ড রোগ হয়। গলগণ্ডটা কি? যখন আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোন উৎপাদন বা থাইরক্সিনের ক্ষরণ কমে যায়, তখন রক্তে আয়োডিনের অভাব দেখা দেয়। এই রক্তে আয়োডিনের মাত্রা ঠিক করতে যে এই থাইরক্সিন আমাদের এই যে থাইরয়েড গ্ল্যান্ড তখন প্রচুর পরিমাণে থাইরক্সিনের ক্ষরণ বা উৎপাদন বাড়িয়ে দেওয়ার কারণে এই যে গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডটা বড় হয়ে যায় এবং ঝুলে পড়ে। তখন এই গলার নিচটা ফুলে ওঠে এবং ঝুলে যায়। এই অবস্থাকে বলা হয় গলগণ্ড। এছাড়া এই যদি আমাদের দেহে আয়োডিনের অভাব হয় তাহলে কি হতে পারে? আয়োডিনের অভাব হলে পরে হাইপোথাইরয়েডিজম হয়।
হ্যাঁ, এইটা আমাদের দেহে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ এই থাইরয়েডকে গ্ল্যান্ডকে স্টিমুলেট করে যে হরমোনটা, সেই হরমোনের পরিমাণটা বেড়ে যায়। বেড়ে গেলে তখন এই হাইপোথাইরয়েডিজম হয়। আবার যখন এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটার পরিমাণ যখন কমে যায়, তখন সেই অবস্থাটাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। অর্থাৎ বেড়ে গেলে বলা হয় হাইপোথাইরয়েডিজম, আর কমে গেলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেড়ে গেলে বলা হয় হাইপোথাইরয়েডিজম, আর কমে গেলে বলা হয় হাইপারথাইরয়েডিজম। এরপরে হয় ক্রিটিনিজম। ক্রিটিনিজমটা কি? বাচ্চারা হাবাগোবা, বামন, হ্যাঁ, এবং মানসিক প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে। এরপর হচ্ছে বিকলাঙ্গ বা মৃত সন্তানও প্রসব করতে পারে গর্ভবতী মা, যদি তার আয়োডিনের সমস্যা থাকে। আর বয়স্কদের মধ্যে দেখা যায় যেটা যে অবিসিটি, তাদের মধ্যে অলসতা, ভালো লাগে না এরকম একটা অবস্থা, বুদ্ধিহীনতা এবং স্মৃতিশক্তি লোপ পায়, স্মৃতিশক্তি কমে যায়। এছাড়া তখন কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। সাধারণত হাইপোথাইরয়েডিজম যেহেতু হয় তখন কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। আবার যদি হাইপারথাইরয়েডিজম হয়ে যায় তখন কিন্তু আর কোষ্ঠকাঠিন্য থাকে না, তখন লুজ মোশন হয়। আর এই হাইপোথাইরয়েডিজম হলে বা হাইপারথাইরয়েডিজমে ঘন ঘন ঠান্ডা লাগে, ঘন ঘন ঠান্ডা লাগে এবং অলসতা দেখা দেয়। এই সমস্যাগুলো হয়ে থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে থাইরয়েড আয়োডিনের অভাব হলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। অর্থাৎ এই রোগগুলো যে হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, এগুলো কিন্তু অটো ইমিউন ডিসঅর্ডার, এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এরপরে আমরা পড়ব সোডিয়াম। ও আচ্ছা, আমি তো এর মধ্যে বলতে ভুলে গেছি, আমরা এই থাইরয়েডের আয়োডিনের তো আমরা উৎসটাই পড়লাম না। আয়োডিনের উৎস বা সোর্সটা কি? আয়োডিন জাতীয় খাদ্য আমরা মূলত সামুদ্রিক মাছ থেকে পেয়ে থাকি। সামুদ্রিক মাছের শুটকি, এগুলো থেকে আয়োডিন পেয়ে থাকি। এছাড়া সমুদ্রের তীরবর্তী অঞ্চলে যে উদ্ভিদ বা সেই শাকসবজি ফলমূল যদি উৎপাদিত হয়, তাহলে সেই শাকসবজি ফলমূলের মধ্যে আমরা কিছুটা আয়োডিন পেয়ে থাকি। এবং আমাদের দেশে আয়োডিন জাতীয় খাবারের খুব অভাব আছে বলেই আমাদের দেশের সরকার আমাদের যে লবণ, এই লবণটাকে আয়োডিন দিয়ে ফর্টিফাইড করেছে। এই আমাদেরকে আয়োডিনযুক্ত লবণ গ্রহণ করতে হবে। অর্থাৎ আমরা সোর্স বলতে কি পেলাম? সামুদ্রিক মাছ এবং আয়োডিনযুক্ত লবণ। এই আয়োডিনযুক্ত লবণ গ্রহণ করলেই আমাদের মোটামুটি এই যে সমস্যাগুলোর কথা বললাম, এগুলা প্রথম থেকেই, শুরু থেকে, অল্প বয়স থেকে বা প্রেগনেন্ট মা যদি আয়োডিনযুক্ত লবণ গ্রহণ করেন, সামুদ্রিক মাছ খান, তাহলে এটা তার আয়োডিনের অভাব বা চাহিদা পূরণ করতে পারবে। তো এরপরে আমরা চলে যাচ্ছি সোডিয়াম। সোডিয়াম, এই সোডিয়ামটা আমাদের জীবন রক্ষার জন্য খুব অত্যাবশ্যক একটি খাদ্য উপাদান বা ধাতব লবণ। এই সোডিয়ামটা আমাদের 50% থাকে হচ্ছে হাড়ে এবং 40% থাকে আমাদের কোষের বাইরের তরলে, অর্থাৎ যেটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্পেস, আর 10% থাকে সফট টিস্যুতে বা নরম টিস্যুতে। আর এই সোডিয়ামের কাজ কি? সোডিয়াম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে আমাদের দেহের। তার মধ্যে প্রধান হচ্ছে পানি, অম্ল এবং ক্ষারের সমতা রক্ষা করে, অর্থাৎ ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স করে হচ্ছে এই সোডিয়াম। এবং আমাদের হৃদস্পন্দন, হার্টের যে স্পন্দন, এই হৃদস্পন্দন, পেশি এবং স্নায়ুর উদ্দীপনা, এগুলো নিয়ন্ত্রণ করে সোডিয়াম। এছাড়া কার্বোহাইড্রেট এবং এমাইনো অ্যাসিড, অন্ত্র থেকে কার্বোহাইড্রেট এবং এমাইনো অ্যাসিড শোষণে সাহায্য করে সোডিয়াম। এই সোডিয়ামের যদি অভাব হয় আমাদের দেহে, তাহলে কি হবে? তাহলে প্রথমেই আমাদের দেহে যে ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, সেটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ পানি অম্ল ক্ষারের সমতা নষ্ট হয়ে যাবে। এই কারণে তখন কি হবে? আমাদের ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দিবে শরীরে, অরুচি হবে, বমি বমি ভাব হবে এবং মাথা ঘোরা, স্নায়বিক দুর্বলতা, এগুলো দেখা দিবে। আর রক্তের চাপ কমে যাবে, যেহেতু পানিটা ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসবে, তখন কি হবে? রক্তের চাপ কমে যাবে, অর্থাৎ যে অবস্থাকে বলা হয় লো ব্লাড প্রেশার। এছাড়া পেশির খিঁচুনি, হ্যাঁ, পেশিতে খিঁচুনি দেখা দিবে বা কামড়ানো একটা সিচুয়েশন তৈরি হবে, শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এই সোডিয়ামের উৎসগুলো কি, সোর্সগুলো কি? সাধারণত খাবারের যে লবণ, এটা কিন্তু সোডিয়াম, আর সামুদ্রিক মাছ যেটা আছে খাবার লবণ, এবং আচার,
যেগুলো লবণ দিয়ে তৈরি করা হয়, বেশি আচারে একটু লবণটা বেশি থাকে, হ্যাঁ, এগুলাতে সস, এগুলোতে প্রচুর পরিমাণে সোডিয়াম পাওয়া যায়। এছাড়া মাংস, ফল, শসা, দুধ, ডিম এগুলাতেও সোডিয়াম পাওয়া যায়। আর ডাবের পানি, এগুলোতে প্রচুর পরিমাণে সোডিয়াম পাওয়া যায়। তো এরপরে আমরা পড়ব পটাশিয়াম। এবার পটাশিয়াম। এই পটাশিয়াম হচ্ছে আমাদের কোষের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, খনিজ উপাদান বা ধাতব উপাদান। এই পটাশিয়াম আমাদের কোষের বাইরে এবং ভিতরের তরলের প্রধান ধনাত্মক আয়ন। এই পটাশিয়ামের কাজগুলো কি? এই পটাশিয়ামের মূল কাজ হচ্ছে আমাদের দেহের পানির সমতা রক্ষা করা, অর্থাৎ ওয়াটার ব্যালেন্স রক্ষা করা। এবং এই পটাশিয়াম আমাদের দেহের যে গ্লাইকোজেন সংশ্লেষণ, অর্থাৎ আমরা অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খেলে আমাদের দেহে সেটা কি হয়, স্টোর থাকে। হ্যাঁ, সেটা কি ফরম্যাটে স্টোর থাকে? গ্লাইকোজেন রূপে। এই গ্লাইকোজেন সিনথেসিসে সাহায্য করে পটাশিয়াম। এছাড়া পেশির স্বাভাবিক অবস্থা বজায় রাখতে, আমাদের মাংসপেশির স্বাভাবিক অবস্থা বজায় রাখতে পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পেশি এবং স্নায়ুর উদ্দীপনা শক্তি নিয়ন্ত্রণ করে। আমাদের যে নার্ভ সেলগুলো আছে সেগুলোর উদ্দীপনা নিয়ন্ত্রণ করে। এবং দেহের বৃদ্ধি এবং কলার গঠন, গঠনে সাহায্য করে পটাশিয়াম। এই পটাশিয়ামের অভাব হলে কি হয়? এই পটাশিয়ামের অভাব হলে প্রথমেই দেহের পানির সমতা নষ্ট হয়, আর মাংসপেশির দুর্বলতা দেখা দেয়। তখন মাসেলগুলো উইক হয়ে পড়ে এবং হৃৎপিণ্ডের কাজে ব্যাঘাত ঘটে। আর অস্থিরতা হয়, পরিপাকতন্ত্রের সমস্যা হয়। পরিপাকতন্ত্র যেটা হয় তখন আমাদের হেঁচকি যেটাকে বলি আমরা, সেটা বেশি হয়ে থাকে। তো এই পটাশিয়ামের সোর্স গুলো কি? সাধারণত খেজুর, পালং শাক, গাজর, বিট এবং লেবু জাতীয় অর্থাৎ সাইট্রাস বা টক জাতীয় খাবারে বা ফলে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং সবজিতেও পটাশিয়াম কম বেশি পাওয়া যায়। তো এগুলো আমাদের পটাশিয়াম। এরপর আমরা পড়ব জিঙ্ক বা দস্তা। জিঙ্ক, দস্তা বা জিঙ্ক। এই দস্তা বা জিঙ্ক আমাদের প্রত্যেকটা জীবকোষের মধ্যেই পাওয়া যায়। এই দস্তা বা জিঙ্কের প্রধান কাজই হচ্ছে, এটা তো মূলত জীবকোষের ভেতরে থাকে, এটা মানবদেহের প্রজনন ক্ষমতা বজায় রাখে, প্রজনন ক্ষমতা ঠিক রাখে এবং বিভিন্ন এনজাইমের কাজে সাহায্য করে। অস্থি ও মস্তিষ্কের গঠনে, শিশুদের মস্তিষ্কের গঠনে সাহায্য করে এই জিঙ্ক বা দস্তা। এবং ক্ষত স্থান নিরাময়ে সাহায্য করে, অর্থাৎ ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে এই জিঙ্ক। আর আমাদের আরএনএ, কোষের ভিতরে আরএনএ রিসেপ্টর হিসেবে কাজ করে এই জিঙ্ক। আর অভাব হলে কি হয়? অভাব হলে শিশুদের যে গ্রোথ, সেই গ্রোথ নষ্ট হয়ে যায় এবং তাদের মস্তিষ্কের গঠন ব্যাহত হয়, ক্ষুধা কমে যায় এবং প্রজনন ক্ষমতা হ্রাস পায়। আর কোনো আলসার বা ঘা বা ক্ষত সৃষ্টি হলে দেহে সেটা সহজে শুকোতে চায় না। তাহলে এই জিঙ্ক বা দস্তার সোর্স গুলো কি, খাদ্যের উৎসগুলো কি? এই জিঙ্ক বা দস্তা মূলত সামুদ্রিক মাছ, ডিম, মাংস, যকৃৎ এবং বাদাম, রসুন, এগুলোতে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায়। এরপর আমরা আসছি ম্যাগনেসিয়াম এবং কপারে। অল্প, আমাদের আর খুব একটা বেশি বাকি নেই। ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামটা আমাদের দাঁত এবং হাড়ের গঠনে সাহায্য করে এবং কোনো কোনো এনজাইমের কাজে সাহায্য করে থাকে। আর এর যদি অভাব হয় তাহলে অস্থিরতা দেখা দেয় শরীরে, আর পেশির কম্পন, হ্যাঁ, মাংস মনে হয় যে লাফাচ্ছে, এরকম পেশির কম্পন দেখা দেয়। আর এটার ভালো সোর্স হচ্ছে বিভিন্ন শস্যকণা এবং বাদাম। তারপর রয়েছে তাম্র বা কপার। এই কপারটা মূলত এনজাইমের কাজে সাহায্য করে আর হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে। তো এই কপারের যদি অভাব দেহে দেখা দেয় তাহলে কি হয়? যেহেতু সে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে, সুতরাং তখন হিমোগ্লোবিন গঠন হতে পারে না, শরীরে এনিমিয়া দেখা দেয়। আর এনজাইমের কাজে সাহায্য করে, সেক্ষেত্রে এনজাইম যদি কাজ করতে না পারে এই কপারের ডেফিসিয়েন্সিতে, সেই ক্ষেত্রে দেখা যায় যে অস্থি বিকৃতি, অর্থাৎ অস্থিটা ঠিকমতো গঠন হয় না এবং এনিমিয়া দেখা দেয়, তো বললামই। তো এই তাম্র বা কপারের সোর্সটা কি?
ডিমের কুসুমে তাম্র বা কপার পাওয়া যায়, এবং শস্যকণা, বাদাম এগুলোতে শস্যকণা এবং ডালে, বাদামিও আছে সামান্য পরিমাণে, শস্যকণা, ডাল, বাদাম এগুলোতে প্রচুর পরিমাণে তাম্র বা কপার পাওয়া যায়। তো মূলত আজকে আমাদের এতটুকুই ছিল। 6টি খাদ্য উপাদানের মধ্যে আমরা গত ক্লাসে পড়েছি ভিটামিনস গুলো, এবং এই ক্লাসে আমরা খনিজ উপাদান বা অজৈব পদার্থ যেগুলো সেগুলো পড়ে ফেললাম। তো আশা করি তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রত্যেকটা খনিজ পদার্থের বা খনিজ উপাদানের কাজ, উৎস এবং অভাবজনিত কুফলগুলা পড়বে। আর প্রতিকার আমরা আলাদা করে কোনটা বলি নাই। প্রতিকার অ্যাকচুয়ালি হচ্ছে যে, অর্থাৎ আমার যেটা সমস্যা বা যেটা ডেফিসিয়েন্সি দেখা দিবে সেটা আমাদেরকে খাবার থেকে গ্রহণ করতে হবে, এবং সেটার যে উপসর্গ বা লক্ষণগুলো যদি প্রকট হয়ে ওঠে, তাহলে তাৎক্ষণিকভাবে আমাদের খাবারের পাশাপাশি সেগুলো ট্যাবলেট ফরম্যাটেও গ্রহণ করতে হবে। যেমন আমরা আয়োডিনের কথা বলেছি, এটা তো একটা মারাত্মক সমস্যা, যেহেতু এটা আমাদের মানে বিপাকের সঙ্গে জড়িত, এবং আমরা কিন্তু দেখেছি যে আয়োডিনের অভাব হলে যে ডেফিসিয়েন্সি গুলোর অভাবের কারণে যে আমাদের দেহে যে উপসর্গগুলো দেখা দেয় সেগুলো কিন্তু মারাত্মক। হ্যাঁ, যেমন শিশু বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, শিশু ক্রিটিনিজম রোগে আক্রান্ত হচ্ছে, যার কারণে সে প্রতিবন্ধী হচ্ছে, বামুন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যার বড়রা, তাদের মধ্যে নানান ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। হাইপারথাইরয়েডিজম অর্থাৎ অটো ইমিউন ডিসঅর্ডার দেখা দিচ্ছে। তো এটার পরিমাণ আমাদের দেহে খুবই সামান্য পরিমাণে এর চাহিদা, বাট এটার যদি অভাব পরিলক্ষিত হয় তাহলে এর প্রতিক্রিয়াটা কিন্তু সাংঘাতিক রকম আমাদের দেহে খুব নেগেটিভ প্রভাব ফেলে। তো সেজন্য আমাদের অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে যে আমাদের এই ভিটামিন এবং মিনারেলস বা অন্যান্য যে সমস্ত খাদ্য উপাদানগুলো আছে, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এই সব খাদ্য উপাদানগুলো ঠিক মতোই আমাদের দেহে পেতে হলে অবশ্যই আমাদেরকে প্রত্যেক বেলায় সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট গ্রহণ করতে হবে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা খাদ্য উপাদান থেকে খাদ্য নিয়ে তারপরে আমাদের খাদ্যের যে তালিকা, প্রতিবেলার খাদ্যের তালিকা বা মেনু পরিকল্পনা করতে হবে। তাহলে একমাত্র এই খাদ্যের উপাদানগুলো, প্রত্যেকটা উপাদান সঠিকভাবে পাওয়া সম্ভব। আর আমরা যদি কোনো একটি খাদ্য উপাদান বাদ দিই, তাহলে দেখা যাবে যে আমাদের দেহে ওই খাদ্য উপাদানটার অভাবের কারণে বা ডেফিসিয়েন্সির কারণে অন্যান্যগুলো পর্যাপ্ত পরিমাণে খেলেও সেগুলো আসলে দেহে কোনো কাজ করতে পারছে না, বা দেহে যথাযথভাবে দেহের গঠনে বা কাজে অংশগ্রহণ করতে পারছে না। তো তোমরা সবাই এই খনিজ পদার্থগুলোর প্রত্যেকটার কাজ, অভাবজনিত কুফল এবং সোর্সগুলো ভালো করে পড়বে। তো পরিশেষে তোমাদের সুস্থতা এবং তোমাদের নিরোগ ও সুস্থ দেহ কামনা করে আজকে এখানে রাখছি। ধন্যবাদ সবাইকে।